ধরো ধরো ভালো করে শোন, সব সময় জলের মধ্যে কি করছিস? ভেসে গেল, পরে দেখো পরে আসতে। ও কাকা, এদিকে এদিকে। যাদের ঘর বাড়ি জলে ডুবে গেছে তারা সপরিবারে কোনো একটি উঁচু জায়গার নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। যারা উঁচু জায়গা পাচ্ছেন না তারা গ্রামের পূর্ব প্রান্তের ওই যে নিরাপদ ক্যাম্প আছে ওখানে যেভাবেই হোক পৌঁছে যান। আমরা 24 ঘন্টায় আছি আপনাদের সাহায্যের জন্য। যাদের পাকা দোতলা বাড়ি আছে তারা সবাই একদম ওপরের তলায় গিয়ে আশ্রয় গ্রহণ করুন। সবাই দয়া করে মাইকের অ্যানাউন্স মন দিয়ে আমাদের কথা শুনুন এবং আমাদের সাহায্য করুন। আমরা এইখানে আপনাদের সুবিধার্থেই আছি। বারবার বলছি, আজকে রাতে কিন্তু প্রবল ঝড় আসতে পারে। নিম্নচাপ সবে মাত্র শুরু হয়েছে, কবে ঠিক হবে কিছুই বলা যাচ্ছে না। সবাই দয়া করে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। এই বন্যার সময় আপনাদের সুস্থতা কামনা করছি। দাদু, এখানে কি করছো? যাও যাও যাও, ওই উঁচু স্থানে গিয়ে দাঁড়াও। দেখছো ধীরে ধীরে জল বেড়েই চলেছে। হ্যাঁ বাবা, যাচ্ছি যাচ্ছি। ওরে বাবা রে বাবা, যাচ্ছি যাচ্ছি। যাও যাও, শিগগির যাও। ভেসে গেল, ধরো ধরো ভালো করে শোন, সব সময় জলের মধ্যে কি করছিস? দামোদরের তটে অবস্থিত জগদীশপুর গ্রাম। বন্যার ভয়াবহতার নিরিখে এই গ্রামের নাম সবার উপরে। প্রত্যেক বছরই এই গ্রামে বন্যা হবেই, তবে এইবারের বন্যা যেন একটু বেশি ভয়াবহ। গোলা ভর্তি ধান থেকে শুরু করে মাঠের সোনার ফসল কোনো কিছুই বাদ যায়নি এই বন্যার হাত থেকে। বলতে পারেন পুরো বর্ষাকালটাই গ্রামের লোকের কাছে যেন আতঙ্কের একটা সময়। গ্রামের সবারই প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়। তবে এর মধ্যেও কিছু পরিবার আছে যাদের কাছে এই বর্ষাকালটা বেশ আনন্দের, যেন একটা উপভোগ করার সময়। কারণ তারা গ্রামের বাকি সবার থেকে অনেক বেশি বড় লোক। তাদের পাকা দোতলা বাড়ির ছাদের উপরে গোটা বর্ষাকালটা সপরিবারে কাটিয়ে দেয়। আর তাদের বাচ্চাদের কাছে এ যেন একটা উৎসব। এতগুলো দিন ছাদের মধ্যে কাটাতে হবে চারিদিকে অবাধ জলোচ্ছ্বাস দেখে। কিন্তু বেশিরভাগ পরিবারই খুব গরিব। তাদের অবস্থাটা অনেকটা ওই ঘর পোড়া গরুর মতো। যেমন বিপুলের পরিবার। এই বন্যায় এই মুহূর্তে তার অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। তার উপর বিকেল থেকে সে তার কন্যা সন্তানটিকে খুঁজে পাচ্ছে না। এই তো আমার কাছেই ছিল দুপুরবেলা, ঘন্টাখানেক আগেই আমাকে বললো মা আমি বাইরে আছি। রোজ তো এখানেই থাকে। রোজ এখানেই থাকা আর এই বন্যার সময় এখানে থাকার মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। তোমাকে বলেছিলাম সবকিছু চোখ দিয়ে রাখো। সবকিছুতে আমি চোখ দিয়ে রাখলে তুমি কি করতে আছো? আমি যদি সব সময় এখানে থাকি তাহলে এই অসময় তোমাদের মুখে খাবারটা কে তুলে দেবে? বাজে কথা বলো না। যেভাবে হোক তুমি আমার মেয়েটাকে খুঁজে এনে দাও। আমি জানি না তুমি কোথা থেকে আনবে। নিজের অক্ষমতাটাকে স্বীকার করতে শেখো। সম্পূর্ণ তোমার দোষে এটা হয়েছে। এই বন্যার সময় মেয়েকে কোথায় খুঁজে পাবো? কোথায় আছে আমার মেয়েটা কে জানে? আমার অক্ষমতা? এই সংসারটাকে কে ধরে রেখেছে? আমি না থাকলে সব চুলোয় যেত। তোরা থাম তো। এইখানে সময় নষ্ট করবি না মেয়েটাকে খুঁজতে যাবি? কোথায় যে গেছে মেয়েটা আমার? তুই যে বের হলি কিছু ব্যবস্থা করেছিস? কাউকে পাঠিয়েছিস? এই তো পটাশকে বলে এসেছি। ও তো উদ্ধারকারী দলের সাথে যুক্ত আছে। ও নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। আর তাছাড়া পুলিশের সাথে আমি কথাও বলে রেখেছি। বিপুলদা, ও বিপুলদা, বিপুলদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পটাশ কোথাও দেখলি আমার মেয়েটাকে? না দাদা, কোথাও দেখতে পেলাম না। গ্রামের ওই উত্তর দিকটা পুরো ঘুরে চলে এলাম, কোথাও দেখতে পেলাম না। তুমি একবার চলো, বাকি জায়গা দুজনে ভাগাভাগি করে দেখি। না হলে এরপরে রাত নামবে, ওকে খোঁজাটা অনেক মুশকিল হয়ে যাবে।
চল চল চল, তাই চল বাবা, তাই চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এটা দিয়ে চলো, এটা দিয়ে চলো। বিপুলদা, সবার বাড়ি একবার করে ঘুরে ঘুরে দেখলে কেমন হয়? যদি কারো বাড়ি থেকে পাওয়া যায়। যা করবি কর, আমার মেয়েটাকে খুঁজে বার কর, আমার আর ভালো লাগছে না। আচ্ছা, এদিকটা গিয়ে দেখবে? ঠিক আছে, চ চ চ, দেরি করিস না, এদিকেই চ, এরপরে না ওই দিকটা যাবি। ঠিক আছে ঠিক আছে, তাই চলো ভাই, এদিকে নিয়ে চলো। ধীরে ধীরে সন্ধ্যা নামলো। গোটা গ্রামের হইচই কিছুটা যেন শান্ত হয়ে এসেছে। যে যার নিরাপদ স্থানে হয়তো কোনো রকম কিছু একটা খেয়ে ঘুমানোর চেষ্টা করছে। কিন্তু এইদিকে বিপুলের পরিবার হয়ে উঠল চরম অশান্ত। মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে বিপুল বেজার মুখে বাড়ির কাছে এসে দাঁড়ালো। হ্যাঁ রে পটাশ, কোথাও পেলি আমার মেয়েটাকে? কি গো, তুমি কিছু বলছো না কেন? গোটা গ্রামটাই খুঁজে ফেললাম, কিন্তু কোথাও মেয়েটাকে পেলাম না। পেলে না মানেটা কি? কোথায় গেল আমার মেয়েটা? এত বড় সর্বনাশটা ভগবান আমাদের সাথে করতে পারলো? এই বন্যার রাতে মেয়েটা কোথায় আছে, কি করছে, কোনো বিপদে পড়লো কিনা? বিপুলদা, ঠিক আছে, এখন আমি আসছি। আমাকে ওই দিকটায় যেতে হবে, ওখানে আরো কিছু কাজ আছে। আমি আবার পরে আসবো। মনের দুঃখে বিপুল দালানের সামনে বসে রইল। ঝিরি ঝিরি করে বৃষ্টি নামলো। আবার বৃষ্টি থেমেও গেল। বিপুল কিন্তু নিজের জায়গা থেকে সরল না। মেয়ের পথ চেয়ে একভাবে মাথায় হাত দিয়ে বসে রয়েছে। কিছুক্ষণ পর উদ্ধারকারী একটা পুলিশের নৌকা বিপুলের ঘরের কাছে এসে দাঁড়ালো। কি ভায়া, পাইলে তোমার মেয়েরে? কোথায় আর পেলাম জানি না, মেয়েটাকে আর খুঁজে পাবো কিনা। মন ছোট করো না বন্ধু, নিশ্চয়ই খুঁজে পাবে। আমরা তো আছি সব সময়, এটাই আমাদের কাজ। আমরা সারা রাত গোটা গ্রামের আনাচে কানাচে টহল দেব। তোমার মেয়েকে নিশ্চয়ই খুঁজে পাবো, চিন্তা করো না। চিন্তা করো না ভাইয়া, চিন্তা করো না, আমরা আছি, সব সময় পাশে আছি। বিপুল আগের মতোই মাথায় হাত দিয়ে বসে রইল। উদ্ধারকারীর পুলিশের নৌকা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। ঢুকতে গেছে। তারা সপরিবারে কোনো একটি উঁচু জায়গার নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। যারা উঁচু জায়গা পাচ্ছেন না, তারা গ্রামের পূর্ব প্রান্তের ওই যে নিরাপদ ক্যাম্প আছে, ওখানে যেভাবেই হোক পৌঁছে যান। আমরা 24 ঘন্টায় আছি আপনাদের সাহায্যের জন্য। যাদের পাকা দোতলা বাড়ি আছে, তারা সবাই একদম উপরের তলায় গিয়ে আশ্রয় গ্রহণ করুন। ধীরে ধীরে গভীর রাত নামল। আমাদের কথা শুনুন। পাশের গ্রাম থেকে কয়েকটা কুকুরের কান্নার শব্দ ভেসে আসছে। আছি। পুরো জগদীশপুর গ্রামটা যেন থমথমে হয়ে আছে। সবাই যে যার নিরাপদ আস্তানাতে প্রাণ বাঁচিয়ে হয়তো অঘরে ঘুমোচ্ছে। কিন্তু বিপুলের পরিবার না, কারোর চোখে কোনো ঘুম নেই। বিপুলের চোখের সামনে মেয়ের মুখটা ভেসে উঠছে। হয়তো সে তার বাবাকে খুঁজছে, বলছে যে বাবা বাবা, আমার এখানে খুব ভয় লাগছে, আমাকে নিয়ে চলো। এই কথাগুলো ভেবেই বিপুলের চোখে জল এলো। হঠাৎ ঠিক সেই সময় পেছন দিকে একটা নৌকা এসে ভিড়ল। তাতে মাঝবয়সী একটা গ্রামের লোক। দাদা বাবু, কি হয়েছে তোমার? তুমি এখানে বসে কাঁদছো? ক্ষতি তো কম বেশি সববারই হয়েছে, তুমি নিজেকে আর কষ্ট দিও না। তুমি যাও, একটু ঘুমানোর চেষ্টা করো।
বিপুল চমকে গিয়ে পিছনে তাকালো, দেখলো মাঝবয়সী একটা লোক। তুমি জানো না আমি কি হারিয়েছি, আর তুমি কে হে? তোমায় তো এই চত্বরে আগে কখনো দেখিনি। আমি হলাম কেউ একজন। আপনি কি হারিয়েছেন আমায় বলুন না, বলুন বলুন। আমি কারোর দুঃখ দেখতে পারি না, বলুন। এই বন্যায় অনেকে ঘর বাড়ি জমি অনেক কিছুই হারাতে পারে। আমার ওসব কখনো কোনো কালেই ছিল না। এই হচ্ছে আমার ঘর। এ বন্যায় এটুকু অবশিষ্ট আছে, কিন্তু আমার প্রাণের টুকরো মেয়েটাকে বিকাল থেকে খুঁজে পাচ্ছি না। কি জানি কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা কি জানি। লোকটা গ্রামের দক্ষিণ কোণের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, চলেন বাবু, চলেন, আমার সাথে চলেন। তোমার সাথে গিয়ে কি হবে? চলেন না, দেখি, খুঁজে দেখা যাক আপনার মেয়েটাকে যদি পাওয়া যায়। চলুন বাবু, চলুন। উদ্ধার কাজে লিপ্ত পুরো দলটাই সারা দিন ধরে দুটো পুলিশ নিয়ে আমার মেয়েটাকে খুঁজলো। আমি একটা ছেলেকে নিয়ে সারাদিন পুরো খুঁজলাম। গোটা গ্রাম খুঁজে ফেললাম, কোথাও পেলাম না। এই গভীর রাত্রে তুমি কোথায় নিয়ে যেতে চাও আমাকে? কোথায় পাবে আমার মেয়েকে? দেখা যাবে বাবু, দেখা যাবে। চলুন না, শেষবারের মতন একবার আমার কথায় গিয়ে খুঁজে দেখবেন। চলুন, আমায় বিশ্বাস করুন, আমি কখনো কারোর কোনো ক্ষতি করিনি, আপনারও করব না। চলুন চলুন। হঠাৎ বিপুলের মনে একটা আশার ক্ষীণ আলো জ্বলে উঠল। এই অজানা লোকটাকে বিপুলের খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে। মেয়েকে হারিয়ে তার যত ক্ষতি হবার হয়েই গেছে, আর কি নতুন করে ক্ষতি হবার বাকি আছে? বিপুল লোকটার নৌকায় উঠে গ্রামের দক্ষিণ কোণের অন্ধকারে হারিয়ে গেল। বাবু, আপনার মেয়ে কখন ঘর থেকে বেরিয়েছিল মনে আছে? বিকেলবেলা। বুঝলাম। লোকটা এমন ভাবে ঘাড় নেড়ে জানালো যেন সে সব জানে। কোথায় গেলে বিপুল তার মেয়েটিকে খুঁজে পাবে? নৌকা ধীরে ধীরে একটা অচেনা রাস্তা দিয়ে ভাসতে শুরু করেছে। বিপুল দেখল সে সারাদিন এই জায়গাটাতে আসেনি, আর তাছাড়া জায়গাটা তার একটু অচেনাও লাগছে। আচ্ছা, এটা কোন জায়গা? বন্যার জন্য এমনিতেও গ্রামের চেনা জায়গাটাই অচেনা লাগছে। এখানে এই জায়গাটাতে তো আমি কখনো এসেছি বলে মনে হয় না। বাবু, আজ সারাদিন গ্রামের বাইরে আশেপাশে কোথাও খুঁজেছেন? বিপুল মনে মনে বলল, গ্রামের বাইরের দিকেও তো যেতে পারে। গ্রামের বাইরে তো আমি খুঁজিনি। না ভাই, গ্রামের বাইরেটা দেখিনি। আচ্ছা, বেশ বেশ। ধীরে ধীরে বৃষ্টি থেমে আকাশ খানিকটা পরিষ্কার হয়েছিল, যেন একটা ছোট্ট চাঁদও উঁকি দিচ্ছিল। বাবা, সেই সময় দূরে একটা ছোট্ট ঘরের ভেতর থেকে বিপুল যেন তার মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। বাবা, এইদিকে তাকাও। হ্যাঁ, ঠিক, এ তো তার মেয়েরই গলা। মেয়েটাকে বিপুল পাগলের মতন করে চারিদিকে খুঁজতে শুরু করে। মেয়ের গলাতে বিপুল যেন পাগল হয়ে ওঠে। বাবা, সে চারিদিকে ঘুরে ফিরে তার মেয়েকে খুঁজতে থাকে। কোথায় কোথায় মা তুই? মা কই তুই? কোথায়? তোকে দেখতে পারছি না কেন? তুই কোথায়? আমি এখানে বাবা, এইদিকে তাকাও। বাবু, ওই যে আলো দেখতে পাচ্ছেন, ওখানে তাকান। ওই যে ওই জায়গাটা তাকান। বিপুল দেখলো দূরে একটা উঁচু ঢিপিতে একটা ছোট্ট ভাঙা ঘর ঝোপের আড়াল থেকে উঠে দিচ্ছে। সেখানে এক টুকরো আলো জ্বলছে। সেখান থেকেই তার মেয়ের ডাক আমি ভেসে এখানে আসছে। বাবা, এইদিকে তাকাও। দাঁড়া মা, আমি আসছি। দাঁড়া দাঁড়া, চারিদিকে জল আছে। দাঁড়া, ওখানে আমি যাচ্ছি। দাঁড়া। চলেন বাবু, চলেন, আমি নিয়ে যাই আপনারে। চলেন চলেন। দাঁড়া মা, দাঁড়া, আমি ওখানে যাচ্ছি, তুই ওখানেই দাঁড়া। দাঁড়া।
ঘরের কাছে এসে বিপুল মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তুই এখানে কি করে এলি? হ্যাঁ, কি করে এলি? কখন এলি? তুই জানিস তোকে সারাদিন কত খুঁজেছি। তোর মা তোর জন্য খালি কাঁদছে। আর কখনো এমন করবি না, তোর মা তোর পথে বসে আছে। চল চল চল, আর কখনো এমন করবি না, চল। জানো বাবা, আমি এখানে একটা নৌকা নিয়ে পূর্ণিমাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। পূর্ণিমা? পূর্ণিমা আবার কে? আমার স্কুলের বন্ধু। কিন্তু এখানে এসে দেখি ওদের বাড়ি ঘর সব ভেঙে গেছে, কেউ নেই। এই গ্রামের অর্ধেক ঘরবাড়ি জলের তলায় তলিয়ে গেছে। এটাই ওদের ভাঙা ঘর। আশেপাশে পূর্ণিমা, ওর মা বাবা, ওদেরকে অনেক খুঁজলাম, কোথাও পেলাম না। পরে এসে দেখি আমি যে নৌকাটা নিয়ে এখানে এসেছিলাম, ওই নৌকাটাও জলের তরে ভেসে গেছে। তারপর থেকে আমি এখানে আটকে পড়ে আছি। আমি তো ভেবেছিলাম আমি আর কখনো বাড়িই ফিরতে পারবো না। খুব ভয় লাগছিল আমার। তারপর যখন বৃষ্টি থামলো, একটু চাঁদ উঠলো, সেই চাঁদের আলোয় দূরে দেখি তুমি একটা নৌকা নিয়ে এগিয়ে আসছো। মেয়ের সব কথাই বিপুল মন দিয়ে শুনছিল। শুধু একটা কথাতেই বিপুলের খুব খারাপ। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি নৌকা নিয়ে আসছি মানে? আমার সাথে আরেকজন আছে, তাকে দেখিসনি মা? কই, আর তো কেউ নেই বাবা, তুমি তো একাই এলে। বিপুল মেয়েকে দাঁড় করিয়ে রেখে নৌকার কাছে গিয়ে দেখল নৌকায় কেউ নেই। বিপুলের সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল। এতক্ষণ তার সাথে যে ছিল সে কে? কেনই বা তার মেয়ে তাকে দেখতে পায়নি? বিপুল দৌড়ে গেল তার মেয়ের কাছে। মা, তুই কি বলছিলি? তোর বন্ধু পূর্ণিমা? এই বাড়িটাই কি ওদের? হ্যাঁ বাবা, এটাই ওদের বাড়ি, কিন্তু এটা তো এখন ভেঙে গেছে। বিপুল মেয়ের কথা শুনে ঝোপঝাড় যতটা সম্ভব সরিয়ে দিয়ে ঘরের ভাঙা অংশের দিকে এগিয়ে গেল। কিছুটা দূরে গিয়ে গাছের পাতার ফাঁক থেকে একজনের পা চোখে পড়ল। পাতাগুলোকে হাত দিয়ে সরাতেই বিপুলের সিদ্ধারা দিয়ে যেন বরফের স্রোত নেমে এলো। এ তো দেখছি সে, যে এতক্ষণ বিপুলকে পথ দেখিয়ে এখানে নিয়ে এসেছে। তার একটু দূরেই একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ের মুখ উকি দিচ্ছে ভাঙা কাঠ আর ইটের টুকরোর ফাঁক থেকে। তার একটু দূরেই একটি মহিলার হাত একটা বড় পাথরখণ্ডের ফাঁক থেকে বেরিয়ে আছে, তাতে শাখা পলা। বিপুলের এবার সাংঘাতিক কান্না পাচ্ছে। লোকটাকে একবারও ধন্যবাদ বলার সময়টুকু পেল না। তার মেয়েকে খুঁজে পাওয়ার আনন্দে বিভোর হয়ে সে পিছন দিকেও ঘুরে দেখেনি যে লোকটা তার জন্য দাঁড়িয়ে আছে কিনা। এতটা স্বার্থপর সে কি করে হতে পারে? ও বিপুলদা, বিপুলদা, তুমি এখানে কি করছো? বিপুল হঠাৎ পটাশের গলা শুনতে পেল। এই তো বিপুলদা, তোমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। তুমি কি করে খুঁজে পেলে মেয়েকে? আর তুমিই বা এখানে কি করে এলে? আরে বাবা, এই জায়গাটা তো দুদিন আগে সম্পূর্ণ ডুবে গেছে, আর এইখানে একটা পরিবারও বেঁচে নেই। সকলেই জলের তলায় তলিয়ে গেছে। আমরা এই জায়গাটাতে গ্রামের সকল লোককে আসতে মানা করে দিয়েছি। আর তুমিই বা এখানে কি করে এলে? তোমার মেয়েই বা এখানে কি করে এলো? এতগুলো প্রশ্নের মুখে পড়ে বিপুলের মাথাটা যেন বনবন করে ঘুরে উঠল। ধীরে ধীরে চোখের সামনে অন্ধকার দেখতে দেখতে সে মাটিতে লুটিয়ে পড়ল। বিপুলদা, কাল রাতে তুমি ওখানে কিভাবে পৌঁছেছিলে তা আমি জানি না, তবে যে ঘরের কাছে তুমি তোমার মেয়েকে খুঁজে পেয়েছো ওনাকে তুমি চেনো? ভূপেন। কে ভূপেন? আরে ভূপেন, পূর্ণিমার বাবা। তুমি হয়তো চেনো না, আগে ওই উত্তর দিকটায় থাকতো, আর এখন অবশ্য এই দিকটায় ঘর নিয়েছিল। লোকের বিপদে সব সময় ঝাঁপিয়ে পড়তো।
কেউ থাক আর না থাক, ভূপেন থাকবেই। যেমন দুহারা চেহারা, তেমনই ভালো মনের মানুষ। তবে এটা তো ঠিক, ভালো মনের মানুষরা বেশি দিন থাকে না। এবারের বন্যায় সবার আগে ওদের দিকটাই জলে টেনে নিল। আহা হা। পটাশের কথাগুলো বিপুলের কানে যেন আবছা আবছা হয়ে পৌঁছাচ্ছিল। সে দূরে তাকিয়ে ঝোপের আড়ালে যেন ওই লোকটাকে দেখতে পায়।